আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণাভিলা এবং একই সঙ্গে ফেসবুকে। তো আজকে আমি কথা বলবো আমাদের এই ছাত্রদের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে। আমি ছাত্র বলতে শুধু সমন্বয়ক ছাত্রদের বলছি না, অন্যান্য কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের, মাদ্রাসা এসব ছাত্রদের নিয়েও বলছি। আমাদের ছাত্র সমাজ কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের উচ্চবিলাস পূরণের জন্য ব্যবহৃত হইতেছে সেই স্বাধীনতার আগে থেকেই। কিন্তু আমি স্বাধীনতার আগের কথা বলবো না, আমি শুধু স্বাধীনতা পরবর্তীর কথা বলবো। স্বাধীনতা পরবর্তী সময় আমি এর আগে দিয়ে একটা ইউটিউবে বলছি যে বঙ্গবন্ধু কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে যেমন তার নিজের বিপদ হয়েছে, দেশের বিপদ হয়েছে, এটা অনস্বীকার্য। কারণ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগ সরকার গঠন করা ঠিক হয় নাই, সর্বদলীয় সরকার দরকার ছিল। তাহলে ওই ৭২ নির্বাচন না দিয়ে আরও ২-৩ বছর পরেও নির্বাচন দেশটা একটা পুনর্গঠন করার একটা সুযোগ আসতো, তা সেটা হয় নাই। সেটা বঙ্গবন্ধুর একটা ভুল ছিল এবং যেই ভুলের কারণে তিনি যে ক বছরই রাজত্ব করছেন, সেই ৭৩ নির্বাচন, তারপরে বাকশাল গঠন এবং ৭৫-এর সেই বিয়োগান্ত ঘটনা এবং তার নিজের পুরো ফ্যামিলি সহ হত্যাকাণ্ডের শিকার হলেন। কিন্তু তিনি পারতেন সর্বদলীয় সরকার করতে, তাতে সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, যারা বিভিন্ন শ্রমজীবী, পেশাজীবী, যারাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের সবার মতামত প্রতিফলিত হতো এবং দেশটা একটা সুন্দরভাবে গঠন করার সুযোগ পেত। তো এখন যখন এই জাতীয় সরকার হয় না, শুধুমাত্র আওয়ামী লীগের সরকার হয়েছে, যার জন্য স্বাধীনতা অংশগ্রহণ করা বিরোধী দলগুলো তারা বিরোধী কাতারে পড়ে গেছেন এবং হত্যা, নির্যাতন, জুলুম, তাদের দাবি দেওয়া অপূরণ থাকার বিভিন্ন পর্যায়ে পড়ে গেছিল। সেজন্য একটা বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদটাকে কাজে লাগাইছে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্র এবং যারা বঙ্গবন্ধুর বিরোধী। তাই সেক্ষেত্রে বঙ্গবন্ধুর এককালীন খুব ঘনিষ্ঠ যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হয়ে ওঠার জন্য পিছনে কাজ করছেন, সেই সব লোকগুলো যেমন সিরাজুল আলম খান, মাওলানা ভাসানী, তারপরে সেই কর্নেল অলিয়াহাত, কমরেড অলিয়াহাত, এরকম অনেক নেতার কথাই বলতে পারি। তা যদি তাদেরকে নিয়ে যদি তিনি একটা সর্বদলীয় সরকার করতেন, তাহলে তো সেই ওই ছাত্র সমাজ যারা জাসদ ছাত্রলীগ হওয়ার দরকার ছিল না। বঙ্গবন্ধু জানতেন ছাত্রলীগের ভিতরে দুটো গ্রুপ, একটা শেখ ফজলুর হক মনি এবং আরেকটা সিরাজুল আলম খান। এটা জানা সত্ত্বেও তাদেরকে তিনি একসাথে বসিয়ে একটা ফয়সালা করতে পারতেন, তাদেরকে মিটমেন্ট করে দিয়ে নিজের কাজের ডানাতে পরিণত করতে পারতেন। সেটা না করে তিনি তার ভাগ্নের পক্ষ নিয়েছেন এবং সিরাজুল আলম খানকে দূরে ঢেলে দিয়েছেন, যার ফলশ্রুতিতে জাসদ ছাত্রলীগ তৈরি হলো, পরবর্তীতে জাসদ। এখন জাসদ হওয়াতে আবার কতগুলো নেতা, যেমন হাসানুল হক ইনু, শাহজাহান সিরাজ বা শফিউল আলম প্রধান, এই আসাম আব্দুর রাব, এই জাতীয় নেতারাও কিন্তু বঙ্গবন্ধু থেকে দূরে সরে গেলেন। তো এসব হওয়ার দরকার ছিল না। বঙ্গবন্ধু তাদেরকে ডেকে সবার সাথে, যেমন তিনি স্বাধীনতা পূর্ব যেভাবে তাদেরকে নিয়ে রাজনৈতিক সংগঠন করছেন, সারা দেশ চষে বেরিয়েছেন, এরকম উনি ওনাদের নিয়ে আবার একটা সমঝোতায় এসে দেশটা একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসতে পারতেন। এর পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে সেই জিয়াউর রহমানকেও কিন্তু আওয়ামী লীগের লোকেরা সহযোগিতা করে নাই। তারা কেউ মোস্তাকের মন্ত্রিসভায় গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, কেউ জীবনের মায়ায় পড়ে গেছেন এবং সেই এরকম একটা ঘটনার মধ্যে ৩রা নভেম্বর মতো সেই জাতীয় ৪ নেতার মর্মান্তিক মৃত্যু, হত্যাকাণ্ড। তার পরবর্তীতে জিয়াউর রহমান সে কিছুটা সন্দেহের চোখে পড়ছিল সবারই, যেহেতু তিনি একটা সেনাপ্রধানের পরেই তার অবস্থান ছিল। সেই হিসেবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় বিশেষ কোনো ভূমিকা না রাখা বা শফিউল্লাহ, জেনারেল শফিউল্লাহ কিন্তু বঙ্গবন্ধু হত্যায় কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। শুধুমাত্র জিয়ার উপরে তিনি দায়ের এড়ানোর কথাবার্তা বলছেন, যেটা আমরা শুনছি বিগত যত বছর তিনি বেঁচেছিলেন। কিন্তু ওনার তো আরও উইং থাকার কথা, আরও ওনার অধীনস্থ আরও
ট্রুপস থাকার কথা ছিল, তাদের দ্বারাও তো তিনি একটা কিছু করতে পারতেন, করেন নাই। এখন জিয়াউর রহমানের দিকে যখন স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামী বা স্বাধীনতা অংশগ্রহণ করা সেনাবাহিনী এবং সাধারণ জনগণ যখন তার দিকে একটুখানি সন্দেহের তীর রাখছিলেন এবং বঙ্গবন্ধু হত্যাকারীরাও আকার ইঙ্গিতে জিয়াকে দোষারোপ করছিলেন, তখন জিয়াউর রহমানকে তো উভয় সংকটে পড়ে গেছিলেন। তিনি আওয়ামী লীগের বিশ্বাসপাত্র হতে পারেন নাই, ওদিকে বাইরের একটা চাপ ছিল, যার জন্য উনি শেষ পর্যন্ত একটা দিকে গেছেন এবং সেটা আছে তার ভুল সিদ্ধান্ত ছিল, যার ফলশ্রুতিতে তার নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ রেখে গেছেন। কিন্তু উনি আরেকটু সংগ্রাম করে বা আরেকটু চেষ্টা করে একটা মুক্তিযুদ্ধের পক্ষের দিকে ঝুঁকলে হয়তো ধারাটা ভিন্ন হতে পারত। সেটা কী কারণে করতে পারেন নাই বা করেন নাই সেটা এখন এই মুহূর্তে আমার আলোচনার বিষয় না। কিন্তু ছাত্র সমাজকে উনি ওনার স্বার্থে কিছুটা ব্যবহার করছেন, সেটা আমরা ওই সময় ভার্সিটি কেন্দ্রিক যে নেতা বিভিন্ন লোকজনের উত্থান আমরা দেখছি, তাতে কিন্তু এর প্রমাণ আছে। ঠিক একইভাবে এই রাজনীতিতে এরশাদ ছাত্রদের ব্যবহার করছেন। তার আমলে সেই অভিনিরুর কথা সকলের মুখে মুখে, ওই আমলের যারা আছে তারা জানে অভি কী জিনিস, নিরু কী জিনিস। তাহলে এইভাবে ছাত্ররা কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আমার কথা যে ছাত্ররা তো তাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তাদেরকে সন্তানদের লেখাপড়া করান, তাদেরকে সেই উচ্চশিক্ষার জন্য ভার্সিটি পর্যন্ত পাঠান এবং সেখানে তাদের ছাত্রদের কোনো জীবনের কোনো গ্যারান্টি নেই। সেই আমরা সনি ক্রস পায়রে সনির মতো মেধাবী ছাত্রী মারা, এই বুয়েটে দীপুর মতো লোককে কুপিয়ে মারা, তারপরে সেই রাজশাহীতে ফারুকের মতো ম্যাথমেটিক্সের ছাত্রকে মেরে ম্যানহোলে ঢুকিয়ে দেওয়া, এইসব তো আমরা বহু দেখছি, এরকম হাজার উদাহরণ আছে। তাহলে ছাত্ররা যে এইভাবে ব্যবহৃত হইতেছে, ছাত্র সমাজের ভিতরে কিন্তু এখনও কোনো একজন এরকম নেতা বের হয়ে আসেন নাই যে আমরা এই সরকারের লেজুরবৃত্তি রাজনীতিতে থাকবো না, আমরা তাদের স্বার্থ হাসিলের কাজে ব্যবহৃত হব না। কারণ তারা তো এখন হয়তো সাময়িক কিছু নেতা সুযোগ সুবিধা পাইয়া তারা এই যে তাদের এই ছাত্র সংগঠন করেন, কিন্তু তার জুনিয়র পর্যায়ে যারা আছে বা তার প্রথম থেকে 10-20 বা তার পরের সিরিয়ালে কিন্তু তারা কিছুই পায় না, শুধুমাত্র স্লোগানের অংশীদার হওয়া ছাড়া আর তাদের কোনো ক্ষমতায়ন তাদের হয় না, বরং তারা এরকম অগরে জীবন যায়। তাই একটা বাবা মা কত স্বপ্ন নিয়া, কত কারো বাবা মা নাই, শুধু ভাই বোনরা তাদেরকে লেখাপড়া করায় একটু ভবিষ্যৎ সুখের আশায়, কিন্তু তারা কী করে এইভাবে ছাত্র রাজনীতি এসে তাদের জীবনটা অকালে চলে যায়, ওই সংসারকে দুঃখের সাগরে ভাসিয়ে যায়। এটা ছাত্র সমাজের বোঝা উচিত। তো এখন এই যে আমরা দেখলাম এই হাসিনা আমলও সেই ছাত্রলীগের যে এত দুর্নাম, তারপরও কিন্তু সেই ছাত্রলীগ বন্ধ হয় নাই বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি বন্ধ হয় নাই, শুধুমাত্র সরকারের কাজে ব্যবহৃত হয়েছে। ওবায়দুল কাদের তো সেই তার এক উক্তিতেই তো আজকের এই অবস্থা যে এই ছাত্রলীগকে এই ছাত্রদের দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। তাহলে এই যথেষ্ট ছাত্রলীগ যা করে দিয়েছেন, এখন সে তার সরকার তার দেশ ছেড়ে ফেলাতে হয়েছে, এমন রিজাইন দেওয়ার সময়টুকু পান নাই, একটু অডিও ভাষণ করে রাখতে চাইছিলেন সেটাও পারেন নাই। এখন হাজারো সমস্যা আছে, আমি ওটা জানি, আমি জানি আপনারা জানেন, কিন্তু আমি যেটা বলছি ছাত্রদের কথা। এই যে এখন ছাত্ররা কিছু ছাত্র সমন্বয়কের ভূমিকা নিয়ে তারা যে এই হাজার হাজার ছাত্রদেরকে এই রাস্তায় নামিয়েছেন এবং তারা জনগণকে রঙিন এক স্বপ্ন দেখানোর আশার বাণী শুনেছেন। ছাত্ররাও নির্বিশেষে আসছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আন্দোলনে বিশেষ কিছু করতে না পেরে তারাও তাদের সাথে অংশগ্রহণ করছেন। এখন শেষ পর্যন্ত সরকার তার ভুলের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। সেই ভুলগুলোকে আমি আগে কিছু কিছু উল্লেখ করছি। তো এখন ছাত্ররা যেহেতু সামনে সারিতে ছিল, এই জন্য ছাত্রদের ঘাড়ে আসছে যে আমরাই এর মহানায়ক, এই অভ্যুত্থানের মহানায়ক আমরা, এবং বাকিটু করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, যে মেট্রিকুলাস থিওরিতে তাড়াতাড়িটা করছেন, উনি এটা সব জানেন। মানে সাময়িক একটা হিম্মত নেওয়ার জন্য এরকম একটা ক্রেডিট দেখালেন। হয়তো তাদের পিছনে অনেক উইং ছিল, ক্ষমতা হটানোর জন্য, শেখ হাসিনাকে পতনের জন্য অনেক উইং কাজ করছিল, সেই আন্তর্জাতিক এবং আমাদের লোকাল আভ্যন্তরীণ, কিন্তু ছাত্ররা ছিল সামনের সারিতে। কিন্তু ছাত্ররাই একমাত্র
শক্তি নয় যে শেখ হাসিনার পতনের জন্য। এখন ইউনূস সরকার কিন্তু আমরা যেই যা বলি তিনি কিন্তু নিরপেক্ষ না। তিনি তো তার শুরুতেই বলছেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা। তাহলে আমরা যারা বিভিন্ন সময় লোকের বিভিন্ন আলোচনায় বলে যে নিরপেক্ষতা বজায় রাখতে পারতেছেন না, সে তো নিরপেক্ষ না, সে তো ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্ররা তার নিয়োগকর্তা, এটা নিজের মুখে বলছেন। তাহলে তার কাছ থেকে আমরা কেন এত নিরপেক্ষতার আশা করি? বরং বলতে হবে যে উনি এক পাক্ষিক এবং ছাত্রদের পক্ষের লোক। সেই হিসেবে নির্বাচন করার জন্য যা করা দরকার, যে ধরনের সরকারকে আপাতত সংস্কার করার জন্য যদি সবাই সমর্থন করেও, নির্বাচন করার জন্য সরকারের রূপ চেঞ্জ করতে হবে, নয়তো সাধারণ নির্বাচন হবে না। আর ছাত্ররা যদি দল গঠন করে, এই ছাত্ররা যে আমি ছাত্রদের জন্য আশাবাদী এখনও আছি কিছুটা, কিন্তু তাদের যে কার্যকলাপ ডে বাই ডে যে পর্যায়ে যাচ্ছে, তারা প্রথম আলো, ডেইলি স্টারের ওখানে গরুজবাই করে জিয়াবত পালন করছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন। সে জানি যে তাদের আক্রোশ আছে, শেখ হাসিনা আবার মিটিং করতে চাইতেছেন, এই জন্য তাদের মনের ভিতরে দুঃখ, ক্ষোভ, আবার নতুন করে মাথাছাড়া দিয়ে আসছে, তারা সহ্য করতে পারে নাই, সেজন্য বাড়িটা ভাঙছে। কিন্তু এটা যেমন ঠিক, আবার একটা রাষ্ট্রে এখন তো সেই জুজু নাই। শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই জুজুটা এখন নাই। এখন রীতিমতো 6 মাস সরকারের বয়স। এই সময় ঘোষণা দিয়া এরকম একটা বাড়ি, এবং শুধু একটা বাড়ি না, বাংলাদেশে আরও বেশ অনেকগুলো বাড়ি আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অনেক প্রতিষ্ঠান ভাঙাচুর হয়েছে। সেক্ষেত্রে সরকার এটা কিছুই করে নাই, এবং ওরা শুধু ভেঙেই খান তো আর নাই, ওখানে আবার তারা গরু জবাই করে ভোজ করছেন। এরপর আর এই ছাত্রদের দ্বারা কি আশা করা যায় কিছু, যে তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশের জন্য কিছুটা করতে পারবেন? এটা তো এখনও যারা ভাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করতেছেন। এই ছাত্রদের দ্বারা আর কিছু হবে না। আর এই ছাত্ররাও তাদের যতটুকু সমর্থন ছিল সেটুকুও নাই, শুধু তাদের মবকে ভয় করে মানুষ এখন কেউ কেউ তাদের ডাকে আসতেছে। কিন্তু নিরপেক্ষভাবে তারা নির্বাচনে আসুক, দল গঠন করুক, কোনো লোক তাদেরকে ভোট দেবে না। কারণ কোনো লোক জেনে শুনে এরকম এই জাতীয় লোকদের তাদের নেতা নির্বাচন করবেন না। বাংলাদেশের মানুষ এত বোকা হয় নাই। তারা প্রতিদিনই তাদের সমর্থন হারাচ্ছেন, এবং তারা যে জিজ্ঞাসা, প্রতিহিংসা, এই যে একটা কথা, যে ভাঙার জন্য তুমি হাতুড়ি সাবল হইলেই কিন্তু একটা কিছু ভাঙা যায়, কিন্তু গড়তে হলে কিন্তু সেখানে ইঞ্জিনিয়ারিং লাগে, বিভিন্ন মেজারমেন্ট লাগে, মাপজোক লাগে। অতএব তারা তো ভাঙার কারিগর, আগুন জ্বালানির কারিগর, তারা আগুন নেবানের কারিগর না, তারা গড়বারও কারিগর না। তাদের দ্বারা দেশ গড়া আর কিছু হবে না, বা গড়া দেশও তাদের হাতে নিরাপদ থাকবে না। এটা এখন 100তে 100 পরীক্ষিত, বা 100%-এর উপরে যদি কিছু থাকে সেটাও পরীক্ষিত। এদের দ্বারা সব কিছুই হবে না। এরা দল গঠন করলেও ওই দলে কোনো পানি পাবে না। ওই দলের মানুষের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা ওই নিজেদের ভোটগুলো ছাড়া আর কারো ভোট পাবে না। তো সেই হিসেবে এখনও সময় আছে। এই সরকার যদি যতদিন কিছুটা সংস্কার যদি করেও, তাও ওই ছাত্র সমন্বয়কদের কথার বাইরে ওদের কথা সব শুনলে তার দ্বারা ভালো কিছু আসা যাবে না। ওদের কথা বাদ দিতে হবে। প্রয়োজন ওই সব ছাত্র সমন্বয়কদের ওই জায়গায় অন্য সমন্বয়ক আনতে হবে। এবং তার সংস্কার কমিশন অনেক বিতর্কিত লোক আছে, যারা সবসময় বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলতো। সেই সব লোকের অনেকাংশই এখন তারা ওই সংস্কার কমিশনে আছে। এবং এন্টি আওয়ামী লীগ শুধু না, তারা দেশ বিরোধীও অনেক কথাবার্তা তাদের আছে। সেই জাতীয় লোকগুলোও সংস্কারে আসছে। অতএব তারা তাদের যে তথ্য নিয়ে সংস্কার করলে, তাদের সুপারিশ নিয়ে সংস্কার করলে সেই সংস্কার কাজে আসবে না। হয়তোবা আমি জানি যে তাদের সুপারিশ সব লাগবে না, রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করবে, তারপরে এটা গৃহীত হবে। কিন্তু রাজনৈতিক নেতাও তো আওয়ামী লীগ বাদে হলে হবে না, আওয়ামী লীগ সহ হতে হবে। কারণ আওয়ামী লীগ তো সব লোক খারাপ না। আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন মানুষে গ্রহণ করবে না, শুধু মানুষই না, বাইরের দেশও গ্রহণ করবে না। কারণ এই গতকালকে 5ই ফেব্রুয়ারির ঘটনা, এটা সারা বিশ্বে কিন্তু বাংলাদেশকে নেতিবাচক জায়গায় নিয়ে গেছে। এই বিনিয়োগে যদি কেউ বিনিয়োগের মনস্থিরও করা ছিল, বা কেউ পাইপলাইনে ছিল, সেই বিনিয়োগ কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতো, তারাও কিন্তু এখন সংশয়ের মধ্যে আছে যে বাংলাদেশে সামনে কি হতে যাচ্ছে। অতএব ওই আত্মতৃপ্তি, আত্মবিশ্বাস নিয়ে চলবে না। এখন খুব সতর্ক হতে হবে সবাই। এই ইউনূস সরকারের দ্বারা কিছু হবে না। যদি উনি এখনও ওই যে সমন্বয়ক 3 জন আছে, ওই 3 জনকে বাদ দিয়ে
কমিশন উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বাড়াতে পারে, কিছু কিছু উপদেষ্টা দপ্তর পরিবর্তন করতে পারে, তাহলে হয়তোবা কিছু একটা কেউ যেন উনি সংস্কার করার সুযোগ পাবেন, নয়তো তাকে এই সরকারের পরিবর্তন আনতে হবে। এবং উনি একপাক্ষিক, উনি ছাত্রদের প্রতিনিধি, উনি ওনার বক্তব্যে, ওনার এই যে ঘোষণায় এই তাদের বোঝা গেছে যে উনি ছাত্রদের পক্ষের একজন ব্যক্তি, এবং প্রধান উপদেষ্টা যদি ওই পক্ষে থাকে এবং উনি ছাত্রদের পক্ষের ব্যক্তি, সে প্রথম থেকেই আসছিল। আমরাই না তাদের সাথে তাকে নিরপেক্ষ মনে করছি, কিন্তু যে নিরপেক্ষ না, যে নিরপেক্ষ না হলেও তার দ্বারা আমরা ভালো কিছু আশা করছিলাম। তারা আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে দেশের উন্নতি করবে, এটা আমার একটা সম্ভাবনা ছিল। বাজার ব্যবস্থা ভালো করবেন, জানমালের নিরাপত্তা করবেন। ওই মুহূর্তে আওয়ামী লীগ শাসন যারা অতিষ্ঠ হয়ে গেছিলেন তাদের একটু আশার বাণী শোনাবেন, কিন্তু সবগুলোই গড়ে বালি। অতএব এর দ্বারা আর কিছু আশা করার সুযোগ নাই। আসসালামু আলাইকুম।